আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে কেমিস্ট্রি নতুন আরেকটা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি কেমিস্ট্রি অধ্যায়ের গুণগত রসায়ন চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটার নাম হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতা নিয়ে আমরা আজকে বিস্তারিত জানবো। এরপরে আমরা দ্রাব্যতা কিছু ম্যাথমেটিক্স করব, সব কিছু আমরা আজকে প্রাথমিক আলোচনা করবো আজকে একা। তাহলে প্রথমে আমরা দ্রাব্যতা দিয়ে শুরু করি। যে এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে দ্রাব্যতার গুণফল। যদি এখানে দ্রাব্যতা গুণফল রিলেটেড কিছু নাই, দ্রাব্যতার সংজ্ঞা দেওয়া আছে। তো আমরা দ্রাব্যতা বোঝার আগে আমাদের যে বেসিক কিছু আইডিয়া, সেই বেসিক কিছু আইডিয়া সম্পর্কে আগে দেখি। আচ্ছা, দ্রাব্যতা বুঝতে হলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে দ্রবণ জিনিসটা কি। দ্রবণ জিনিসটা যদি আমি বুঝতে পারি তাহলে আমাদের দ্রাব্যতার টার্মগুলোকে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমত আমরা দ্রবণ কি সেটা নিয়ে একটু আলোচনা করি। ধরো এইখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে তুমি কিছু পরিমাণ দ্রাবক নিচ্ছ। তাহলে এই যে পানি, ধরে নিলাম এটা পানি নিচ্ছ তুমি, তাহলে পানি এটা হচ্ছে কি দ্রাবক। এবার এইখানে তুমি কিছু পরিমাণ চিনি মিশ্রণ করছো। চিনি মিশ্রণ করে কি করছো? শরবত তৈরি করছো। তাহলে এই যে চিনি, এটা হচ্ছে আমাদের দ্রব। এবার এই চিনি আর পানি এই দুইটা মিশ্রিত হয়ে যে তোমার একটা নতুন সলিউশন তুমি পাবা, সেটাই হচ্ছে আমাদের কি দ্রবণ। দ্রবণ, তাহলে এটা কার কার মিশ্রণ? দ্রব প্লাস হচ্ছে দ্রাবকের মিশ্রণ। আচ্ছা, তাহলে দ্রবক মিলে আমাদের কি উৎপন্ন করতেছে? দ্রবণ। এটা ছোটবেলায় পড়াশোনা। তাহলে এই দ্রবণ জিনিসটা কিভাবে আমাদের এই দ্রাব্যতার সাথে কানেক্টেড, সেই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে আরো তিনটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে নতুন তিনটা টার্ম আছে। সেটা হচ্ছে তোমার অসম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর 3 নম্বরটা হচ্ছে তোমার অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ। এখন আমরা এই অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ, এই তিনটা জিনিস সম্পর্কে আলোচনা করব। দেখো, তিনটা জিনিস বলতে কি বোঝাইছে, এটা বুঝতে পারলে আমরা দ্রাব্যতা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা তিনটা ভিন্ন ভিন্ন পাত্র নিই। ধরো এই যে একটা পাত্র নিলাম, এই একটা পাত্র নিলাম, এই একটা পাত্র নিলাম। ওকে, তিনটা পাত্রের মধ্যেই আমরা দ্রাবক নিই। ধরে নাও আমরা যে 250 মিলিলিটার গ্লাসের পানি খাই, সেই 250 মিলিলিটার পরিমাণ একটা গ্লাসে তুমি 250 মিলিলিটার পানি নিছো, কথার কথা। এই পাত্রেও 250 মিলিলিটার নিছো, এই ক্ষেত্রেও 250 মিলিলিটার নিছো, এই ক্ষেত্রেও 250 মিলিলিটার নিছো। এবার আমাদের উদ্দেশ্য হলো শরবত তৈরি করা। যে হারে গরম পড়ছে, গরম দিন শরবত খাওয়া খুবই উপকারী। তাহলে যদি আমরা শরবত তৈরি করতে চাই, এই পাত্রে, এটা হচ্ছে প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, এটা হচ্ছে আমাদের তৃতীয় পাত্র। তাহলে এই পাত্রে ধরো তুমি 50 গ্রাম, 50 না 25 গ্রাম চিনি দিলা তুমি। এই পাত্রে চিনি দিলা 30 গ্রাম, এই পাত্রে দিলা 35 গ্রাম। আচ্ছা, তাহলে 25 গ্রাম, 30 গ্রাম এবং হচ্ছে 35 গ্রাম, তিনটা আলাদা আলাদা পাত্রে একই পরিমাণ আয়তন আছে। খেয়াল করে দেখো, 250 মিলিলিটারই আছে, কিন্তু তুমি দ্রবের পরিমাণ দিছো ভিন্ন ভিন্ন। তাহলে এই ক্ষেত্রে কাহিনীটা কি ঘটবে? আমরা এক গ্লাস শরবত তৈরি করতে যাই, এটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। অতিরিক্ত চিনি দিয়ে ফেললে আমাদের কি হবে? শরবতটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, যেটা কি খেতে ভালো লাগবে না। আবার যদি চিনির পরিমাণটা যতটুকু আমাদের দরকার তার থেকে যদি কম দিই, সেই ক্ষেত্রেও কিন্তু কি হবে না, শরবতটা আমাদের খাওয়ার উপযোগী হবে না বা খেতে ভালো লাগবে না। কিন্তু শরবত তৈরি করতে গিয়ে আমাদের যতটুকু চিনি প্রয়োজন, আমরা যদি ঠিক ততটুকু পরিমাণ চিনি দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সেটা একটা পারফেক্ট শরবতে পরিণত হবে। তাহলে এই তিনটা কথা থেকে কি বোঝা গেল? আমার যতটুকু প্রয়োজন তার থেকে যদি আমি কম দিই দ্রব, সেই ক্ষেত্রে যে আমাদের দ্রবণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। মানে প্রয়োজনের তুলনায় আমার দ্রবের পরিমাণটা কি আছে? প্রয়োজনের তুলনায় দ্রবের পরিমাণ আছে কম। আচ্ছা, অতিপৃক্ত দ্রবণ কি বললাম?
যে আমাদের একটা পারফেক্ট শরবত হইতে 30 গ্রাম চিনির দরকার, কথার কথা। তাহলে 30 গ্রাম চিনির জায়গায় আমি যদি আরো 5 গ্রাম চিনি বেশি দিয়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, শরবতটা কিন্তু আমাদের যতটুকু চাহিদা ছিল তার থেকে কিন্তু বেশি হবে। তো সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে, আমাদের যে পরিমাণ স্বাদ হওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমার অতিরিক্ত বেশি চিনি হয়ে গেলে কিন্তু সেটা ভালো লাগবে না। তাহলে প্রয়োজনের তুলনায় আমার যদি আমি অতিরিক্ত দ্রবণ দিয়ে দিই, সেটা কিন্তু পাত্রের তলায় দেখা যাবে যে 200 মিলিলিটার পানি 30 গ্রাম চিনিকে মনে করো দ্রবীভূত করতে পারে। তাহলে প্রয়োজনের তুলনায় যদি বেশি চিনি দিয়ে দেই, একটা সময় এটার আর দ্রবীভূত করার ক্ষমতা থাকবে না, তখন দেখবে পাত্রের তলায় চিনি জমা পড়ে আছে। তো সেই ক্ষেত্রে দ্রবণটা হবে তোমার কি, অতিরিক্ত দ্রবণ। তার মানে প্রয়োজনের তুলনায় তুমি যদি বেশি দাও, তাহলে সেটা হবে কি তোমার অতিরিক্ত দ্রবণ। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সম্পৃক্ত দ্রবণ কি জিনিস। সম্পৃক্ত দ্রবণ হচ্ছে তোমার যতটুকু প্রয়োজন তুমি যদি ততটুকু পরিমাণ দ্রব্য এখানে সার্ভ করতে পারো, তাহলে সেই যে দ্রবণটা তৈরি হবে তার নামই হবে কি, সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই আমার সেখানে আছে, তাহলে এর নামই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে আশা করি এই তিনটা জিনিস বুঝতে পারছো যে অসম্পৃক্ত, সম্পৃক্ত আর অতিরিক্ত দ্রবণ বলতে কি বোঝায়। এবার আমরা সংজ্ঞার দিকে তাকাইতে পারি যে আসলে দ্রাব্যতা বলতে কি বোঝায়। এবার দ্রাব্যতার সংজ্ঞাটা একটু দেখো, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় গ্রামে প্রকাশিত যে পরিমাণ দ্রব্য 100 গ্রাম দ্রব্যকে দ্রবীভূত হয়ে এই যে এখানে খেয়াল করো সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, তাকে আমরা কি বলবো, ওই দ্রব্যকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলা হয়। মানে তুমি 100 গ্রাম গ্রামে প্রকাশিত যে পরিমাণ দ্রব্য 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত, তাহলে দ্রাবকের পরিমাণ কত, 100 গ্রাম। প্রতি 100 গ্রাম দ্রাবককে দ্রবীভূত করতে আমার যে পরিমাণ দ্রব্য দরকার তাকে আমরা কি বলবো, দ্রাব্যতা। তাহলে এই 100 গ্রাম পানিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে আমার যে পরিমাণ দ্রব্য লাগে তার নামই হচ্ছে দ্রাব্যতা। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। তাহলে আমরা একটা চিত্র দিয়ে বুঝি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরো এইখানে একটা পাত্র আছে, ঠিক আছে, এই পাত্রের মধ্যে তুমি দ্রাবক রাখছো। কি পরিমাণ দ্রাবক রাখছো সেটা আমরা দেখব। ধরো একটা দ্রাবক রাখছো, তুমি এই পাত্রের মধ্যে এবার কিছু দ্রব্য যোগ করবা, ঠিক আছে, দ্রব্য যোগ করবা। কি পরিমাণ দ্রব্য যোগ করবা, এম পরিমাণ। ধরে নিলাম আমি এম পরিমাণ দ্রব্য যোগ করব। তাহলে এই দ্রব্য আর দ্রাবক এই দুইটার মিশ্রণে একটা দ্রবণ তৈরি হয়েছে, যেটাকে আমি ধরে নিলাম এম পরিমাণ। একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমরা এই কাজটা করতেছি, ধরে নিলাম টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা এই কাজটা করতেছি, বা সেটা কক্ষ তাপমাত্রা তুমি বিবেচনা করতে পারো। তাহলে এই যে দ্রব্য আর দ্রাবক এই দুইটা মিলেই কিন্তু আমাদের কি উৎপন্ন হয়েছে, এম। তাহলে এবার খেয়াল করো তো, এই দ্রবণ থেকে আমি যদি দ্রব্যকে বাদ দিতে পারি তাহলে কিন্তু আমি দ্রাবকের পরিমাণটুকু পাবো। তাহলে এই বড় হাতের এম থেকে যদি আমি ছোট হাতের এমটুকু বাদ দিই তাহলে আমি কি পাবো, দ্রাবক। আচ্ছা, তাহলে এবার খেয়াল করে দেখো, এই দ্রবণের মধ্যে আমার দ্রাবক আছে কতটুকু, এম মাইনাস ছোট হাতের এম, মানে এইটুকু দ্রাবকের মধ্যে আমার দ্রব্য মিশ্রিত আছে এম পরিমাণ, তাই না? আচ্ছা, তাহলে ঘটনা কি দাঁড়ালো, এম মাইনাস এম পরিমাণ দ্রাবকে দ্রব্য আছে এম গ্রাম। তাহলে আচ্ছা, এটাকে গ্রাম ধরো, 1 গ্রাম পরিমাণ দ্রবকে দ্রব্য আছে এম গ্রাম, তাহলে এত গ্রাম দ্রবকে দ্রব্য আছে তোমার কত, এম ডিভাইডেড বাই এম মাইনাস এম গ্রাম। এবার আমাদের দ্রাব্যতার সংজ্ঞা অনুযায়ী কি বলছে, যে প্রতি 100 গ্রাম দ্রাবকে, তাহলে 100 গ্রাম দ্রাবক যদি আমরা এখানে নেই, তাহলে প্রতি 100 গ্রাম দ্রাবকে কি পরিমাণ আছে, এম ইন্টু 100 ডিভাইডেড বাই এম মাইনাস এম। তাহলে এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত দ্রাব্যতা। এবার এই সূত্র থেকে আমরা কিভাবে লিখতে পারি, দ্রাব্যতার সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি দেখো। তাহলে এখানে দ্রাব্যতা আমি লিখতে পারি 100 ইন্টু এই এমটা কি, যেটুকু পরিমাণ দ্রব্য আমি এখানে যোগ করছি তার মানে দ্রবের ভর, তার মানে এটা হচ্ছে কি তোমার দ্রবের ভর, ডিভাইডেড বাই নিচে কি আছে, দ্রবণ মাইনাস হচ্ছে দ্রব্য, তার মানে এটা দ্রাবকের ভর। তাহলে এটা হচ্ছে কি আমাদের দ্রাবকের ভর, ঠিক আছে।
তাহলে দ্রাব্যতার সংজ্ঞা সূত্র কি দাঁড়ালো আমাদের? এইখান থেকে যে দ্রাব্যতার সূত্রটা পেলাম সেটা হচ্ছে যে 100 ইন্টু দ্রবের ভর, 100 ইন্টু দ্রবের ভর ডিভাইডেড বাই হচ্ছে তোমার দ্রাবকের ভর। এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের দ্রাব্যতার সূত্র। এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, ইংরেজিতে এস এর পূর্ণরূপ হচ্ছে সলুবিলিটি। ওকে, তাহলে দ্রাব্যতার সংজ্ঞা অনুযায়ী আমরা কি বুঝলাম? যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, সেই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকটা কত? 100 গ্রাম। ওই 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে, মানে তার যতটুকু প্রয়োজন ততটুকু, একদম পারফেক্ট একটা সলিউশন তৈরি করতে যে পরিমাণ দ্রব আমার প্রয়োজন, যে পরিমাণ দ্রব প্রয়োজন তাকে আমরা কি বলবো? ওই যৌগের দ্রাব্যতা বলবো। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। দ্রাব্যতা কি জিনিস বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখা যায় কি আছে সামনে, একটু আলোচনা করি আমরা। দেখি, দেখো দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। এখন আমরা যে দ্রাব্যতা জিনিসটা বুঝলাম, এর উপর অবশ্যই বিভিন্ন নিয়ামকের প্রভাব থাকবে। কি কি প্রভাব আছে আমাদের এবং নিয়ামকগুলা কি কি? দেখো এখানে দ্রাবকের প্রকৃতি আছে, দ্রবের প্রকৃতি, তাপমাত্রা এবং হচ্ছে চাপ। আমরা একটা একটা করে নিয়ে কথা বলি। দেখো প্রথমে আমরা যদি দ্রাবকের প্রকৃতি নিয়ে কথা বলি, দ্রাবক তো চিনি আমরা, তাই না? যে কোনো ধরনের তরল পদার্থ একটা দ্রাবক হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা খুব কমন জিনিস পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করি। শুধু পানি না, আরও তোমার মনে করো তারপিন তেল, যেমন বাসাবাড়ির কাজে যেমন রং করার ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখবা যে গ্রিলে যখন আমরা রং করি অথবা দেয়ালে যখন রং করি তখন কিন্তু আমরা তারপিন তেল ব্যবহার করি, সেটাও এক ধরনের দ্রাবক। তাহলে এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি তোমার, আমরা দুই ধরনের যৌগ জানি, একটা হচ্ছে জৈব যৌগ আর একটা হচ্ছে অজৈব যৌগ। যেগুলা জৈব যৌগ, যেগুলো তোমার জৈব যৌগ সেগুলো হচ্ছে তোমার জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে কি বললাম? জৈব যৌগ জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। আর অজৈব যৌগ তাহলে কি হবে? অজৈব যৌগ অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে পানি হচ্ছে একটা অজৈব দ্রাবক। তাহলে এই পানিতে আমরা কিন্তু চাইলেই সব কিছুকে দ্রবীভূত করতে পারবো না। যেমন যে কোনো একটা জৈব যৌগ তুমি এখানে নাও, তাহলে সেই জৈব যৌগকে কিন্তু পানিতে দ্রবীভূত করা যাবে না। তাহলে কি করতে হবে? যে কোনো একটা অজৈব দ্রাবক নাও, যৌগ নাও, যেমন ধরো NaCl, এটা হচ্ছে খাদ্য লবণ। তাহলে খাদ্য লবণ কিন্তু পানিতে দ্রবীভূত হয়। কিন্তু তুমি যদি খাদ্য লবণকে তারপিন তেলে দ্রবীভূত করতে চাও তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল দ্রাবকের প্রকৃতি। এখানে মূল দুইটা কথা বললাম, যে জৈব দ্রাবক, জৈব দ্রব, জৈব দ্রাবকে, অজৈব দ্রব, অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়। মানে এটাও কি দ্রাবকের প্রকৃতি, তাহলে অবশ্যই দ্রাব্যতার উপর একটা কি আছে? প্রভাব আছে। তার মানে এই যে একটা নিয়ামক দ্রাবকের প্রকৃতি, অবশ্যই এটা কি দ্রাব্যতার সাথে কানেক্টেড। পরবর্তীটা দেখো দ্রবের প্রকৃতি। আচ্ছা, তাহলে বিভিন্ন ধরনের দ্রব কিন্তু আমাদের হইতে পারে। তাহলে এই দ্রবগুলা একই পরিমাণ, যদি আমি একটা দ্রাবক নেই, কথার কথা ধরো আমি পানি নিলাম, এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমি ধরো 500 মিলিলিটার পানি নিলাম। এই 500 মিলিলিটার পানির মধ্যে এবার আমি দুই ধরনের দ্রব যোগ করব একবার করে। ধরো একবার তুমি পটাশিয়াম ক্লোরাইড যোগ করলা, একবার তুমি পটাশিয়াম নাইট্রেট যোগ করলা। তাহলে এটাও তুমি 50 গ্রাম মনে করে দ্রবীভূত করলা, এটাকেও তুমি 50 গ্রাম দ্রবীভূত করলা, মানে মিশাইলে এখানে। তাহলে এইটা যখন এখানে মেশাবা এবং এটা যখন এখানে মেশাবা, এদের যেহেতু দুইটার প্রকৃতি ভিন্ন হওয়ার কারণে এরা কি ঘটবে? একইভাবে কিন্তু দ্রবীভূত হবে না। ধরো এটা ধরো 37 গ্রাম দ্রবীভূত হয়েছে, কথার কথা, এক্সাক্ট মান না আমি বলে দিলাম, এমনিতেই ধরে নাও, ধরো এটা 37 গ্রাম দ্রবীভূত হয়েছে, এটা ধরে নাও কথা গ্রাম 32 গ্রাম দ্রবীভূত হবে। তাহলে দ্রবের প্রকৃতি বা ভিন্নতার উপর আমাদের কি হইতে পারে? দ্রবের প্রকৃতির ভিন্নতার উপর নির্ভর করে দ্রাব্যতার মানও কি হইতে পারে? ভিন্ন ভিন্ন হইতে পারে। তাহলে দ্রাবকের প্রকৃতির উপর ভিন্নতার উপর নির্ভর করেও হইতে পারে, দ্রবের প্রকৃতির ভিন্নতার উপর নির্ভর করেও আমাদের দ্রাব্যতার মানটা কি হইতে পারে? ভিন্ন ভিন্ন হইতে পারে। তাহলে এবার গেল দুইটা, আমরা পরবর্তী দুইটা একটু আলোচনা করি। দেখো কি কি আছে? তাপমাত্রা এবং হচ্ছে কি চাপ। আচ্ছা, তাপমাত্রার ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা কি জানি? আমরা যখন বাসাবাড়িতে তোমার কি করি, এই যে গ্যাসের চুলায়
সাধারণত আমরা পানি গরম করি বা মাটির চুলাতে আমরা পানি গরম করতে পারি, সেই ক্ষেত্রে একটা পাত্রের মধ্যে আমরা পানি নিয়ে তাপ দিই। তাহলে তাপ দেওয়ার ফলে কি হয়, পানির অণুর কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে কোনো পদার্থের যদি কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে কী করবে, তাদের দ্রাব্যতার পরিমাপও বৃদ্ধি পেয়ে যাবে। তার মানে এখানে কথা দ্বারা কি বোঝায়, তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করতে থাকো কোনো পদার্থের, তাহলে দ্রাব্যতার কি হবে, দ্রাব্যতার পরিমাণ আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পাইতে থাকবে। এই পাত্রের মধ্যে যে পরিমাণ পানি, ধরো 100 মিলিলিটার পানি দিছো তুমি, এটাকে আবার নিচ থেকে তাপ দেওয়া শুরু করছো, তাহলে এই কণাগুলো কি হবে, কণাগুলোর গতিশক্তি কিন্তু বৃদ্ধি পাবে। ওই যে আমরা একটা শরবতের উদাহরণ দিলাম না, যে অতিপৃক্ত দ্রবণ, এই অতিপৃক্ত দ্রবণের মধ্যে কি বলছিলাম যে 250 মিলিলিটারের জন্য এখানে ধরে নিয়েছিলাম যে 35 গ্রাম চিনি হচ্ছে বেশি। এখন এটা ছিল ঠান্ডা পানির ক্ষেত্রে। এবার তুমি যদি এই 250 মিলিলিটার পানিকেই তাপমাত্রা বাড়াইতে থাকো, নিচে দিয়ে মনে করো হিট দিতেছো তুমি, এই 250 মিলিলিটার পানির ধারণ ক্ষমতা 35 থেকে বেড়ে দ্বিগুণ হয়ে যেতে পারে, অর্থাৎ 70 গ্রাম হয়ে যেতে পারে। এটা আমি ধরে নিলাম। তাহলে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি যতই তাপমাত্রা বৃদ্ধি করবা কোনো একটা দ্রাবকের দ্রাব্যতার পরিমাণ কী পাবে, বৃদ্ধি পাবে, মানে তার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে সেই ক্ষেত্রে ঠান্ডা পানির ক্ষেত্রে যতটুকু ছিল গরম পানির ক্ষেত্রে কিন্তু তার থেকে বেশি হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কথা। তাহলে তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করতে থাকবা তখন দ্রাব্যতার পরিমাণও কী হবে, বৃদ্ধি পাইতে থাকবে। তো এই ক্ষেত্রে দুইটা জিনিসকে আমরা বিবেচনা করতে পারি, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তোমার তাপহারী বিক্রিয়া। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আমরা লা শাতেলিয়ারের নীতি পড়ছিলাম তো, তাই না? লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী তাপহারী বিক্রিয়াতে আমরা যখন তাপ বৃদ্ধি করছিলাম তখন কি হয়েছিল, সাম্য অবস্থা বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি করছে। তাহলে কোনো একটা তাপহারী বিক্রিয়াতে আমরা যদি তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি করি তাহলে সেই যৌগের কিন্তু দ্রাব্যতা বৃদ্ধি পাবে। কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একটু উল্টা, আমি যখন টেম্পারেচারের পরিমাণ বৃদ্ধি করব তখন এটা সলিবিলিটি অর্থাৎ দ্রাব্যতার পরিমাণ কিন্তু কমবে। ওকে, তাহলে এই হচ্ছে দুইটা জিনিস, একটা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। যখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমি তাপমাত্রা বৃদ্ধি করব, তাপমাত্রা বাড়াইলে, তাপমাত্রা যখন বাড়াবো আমি তখন কিন্তু এর দ্রাব্যতাও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? আর স্বাভাবিকভাবে আমরা যদি ইন জেনারেল বলতে চাই তাহলে কি বলবো, যে কোনো দ্রাবকের দ্রাব্যতা বৃদ্ধি করতে চাইলে আমরা কি করব, তাপমাত্রা বৃদ্ধি করতে পারি, বা উল্টাভাবেও বলা যায় তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো দ্রাবকের দ্রাব্যতা বৃদ্ধি পায়। আচ্ছা, এবার পরবর্তীতে আরেকটা আছে, সেটা হচ্ছে চাপ। তাহলে বাকি তিনটার যেমন দ্রাব্যতার উপরে প্রভাব ছিল, এই চাপেরও কি আছে, দ্রাব্যতার উপরে প্রভাব আছে। আচ্ছা, আমরা সচরাচর কি খাই, খাবার খাওয়ার পর, ভারী খাবার খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি। এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ধরো এটা একটা বোতল, এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতলে কোকা কোলা বা পেপসি বা ধরো আরসি কোলা যে কোনো একটা, তুমি একটা কোল্ড ড্রিঙ্কস নিলা, এবার এটাকে যদি তুমি বোতলটা মুখটা খুলো তাহলে কি দেখতে পাও, আস্তে আস্তে কিন্তু, বা একটু ঝাঁকি দিয়ে যদি খুলো দেখবা যে উপরের দিকে বুদবুদ আকারে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। কেন এই ঘটনা ঘটে? এইখানে যে তোমার তরলটা আছে, আমরা যেটা পান করি, এই তরলের সাথে কিছু গ্যাস মিশ্রণ আছে, সেই গ্যাসটা কি, কার্বন ডাইঅক্সাইড। তুমি যখন এইটাকে, বোতলটা যখন মুখটা লাগানো অবস্থায় আছে তখন এই গ্যাসটা একটা নির্দিষ্ট চাপে বোতলের ভিতরে আছে। তুমি যখন এই মুখটা খুলবা তখন কিন্তু চাপের পরিমাণ এখানে কি হবে, কমবে। চাপের পরিমাণ কমে যাওয়ার কারণে এই যে বেশি চাপের অঞ্চল থেকে এটা আস্তে আস্তে কিন্তু কম চাপের অঞ্চলের দিকে বের হয়ে যাবে, তখন দেখবে বুদবুদ আকারে বের হয়ে যায়। তাহলে চাপের যে প্রভাবটা আছে দ্রাব্যতার উপর, সেই জিনিসটা হচ্ছে তুমি যখন চাপ বৃদ্ধি করবা তখন এই তরল পদার্থের সাথে গ্যাসীয় পদার্থের যে কণাগুলো থাকে এগুলো তো আর বিক্রিয়া করে না, একটা নির্দিষ্ট স্টেজে মনে করেন মিশ্রিত অবস্থায় থাকে, কিন্তু তারা কিন্তু ডিরেক্টলি বিক্রিয়া করে না। তুমি যখন চাপের পরিমাণ বৃদ্ধি করবা, তুমি যখন কোনো একটা তরলের উপর গ্যাসের চাপকে বৃদ্ধি করবা তখন তার দ্রাব্যতা বৃদ্ধি পাবে। মানে চাপ যখন বাড়াবা, চাপ বৃদ্ধি পাইলে সলিবিলিটি অর্থাৎ দ্রাব্যতা তোমার কি পাবে, বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে চাপের সাথে দ্রাব্যতার একটা সম্পর্ক। এবার তুমি যখন এই বোতলের মুখটা খুলে দেবা তখন স্বাভাবিকভাবেই কি এখানে চাপের পরিমাণ কমবে, তখন কিন্তু এর দ্রাব্যতাও কি হবে, কমবে। এই হচ্ছে কনসেপ্ট আমাদের। তাহলে এইখানে আমাদের যে চারটা নিয়ামক ছিল, দ্রাবকের প্রকৃতি, দ্রব্যের প্রকৃতি, তাপমাত্রা, চাপ, প্রত্যেকটা নিয়ামকের উপরেই কিন্তু, প্রত্যেকটা নিয়ামকেরই দ্রাব্যতার উপরে কি আছে, প্রভাব আছে।
তাহলে এই ক্ষেত্রে দ্রাবকেরটা বুঝতে পারছি আমরা যে লাইক ডিজলভস লাইক নামে একটা কথা আছে যে অজৈব দ্রাবক অজৈব দ্রব অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়, জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে প্রকৃতির উপর নির্ভর করে, দ্রবের প্রকৃতির উপরও কিন্তু এটা নির্ভর করে। অর্থাৎ একই পরিমাণ পানিতে আমি যদি ভিন্ন ভিন্ন পদার্থ যোগ করি বা ভিন্ন ভিন্ন দ্রব্য যোগ করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের দ্রাব্যতার মানটা কিন্তু ভিন্ন আসবে। তাপমাত্রার প্রভাবটা আমরা দেখলাম, চাপের ক্ষেত্রেও চাপের প্রভাবটা আমরা দেখলাম। তাহলে এই 4টা নিয়ামকেরই কিন্তু প্রভাব রয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমরা তাহলে এবার নেক্সট স্লাইডে যাই, দেখি নেক্সট স্লাইডে কি আছে। আচ্ছা, এইখানে একটা থিওরি টাইপের জিনিস আছে, তুমি খেয়াল করো যে আমরা দ্রাব্যতা জিনিসটা যে বুঝলাম, তোমাদের খ নাম্বারে চলে আসতে পারে। আমাদের এই চ্যাপ্টার থেকে তুমি একাডেমিক বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গাতেই প্রচুর পরিমাণ প্রশ্ন আছে। দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, অদক্ষেপ পড়বে কি পড়বে না, এই টাইপের ম্যাথ বই খুললেই দেখতে পাবা। এবং এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অ্যান্সার করা সম্ভব হবে না। তাহলে এইখানে যেটা আছে দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 4.558 মোল পার লিটার বলতে কি বুঝো? তাহলে এইখানে প্রশ্ন চলে আসে দ্রাব্যতার একক নিয়ে। দ্রাব্যতার একক কি দেওয়া আছে? মোল পার লিটার। আমরা ছোটবেলায় ঘনমাত্রা বের করে শিখছিলাম না? ঘনমাত্রা বের করা কি শিখছিলাম? মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি আয়তন, এটা কিসে? লিটারে। আচ্ছা, ধরো সোডিয়াম 23 গ্রাম সোডিয়াম বা 15 গ্রাম সোডিয়াম আছে, কথার কথা 15 গ্রাম সোডিয়াম তোমার আছে। এখন সোডিয়ামের ভর কত? সোডিয়ামের ভর হচ্ছে 23। তাহলে এই 15 গ্রাম ভরের যে সোডিয়াম তোমাকে দেওয়া আছে তার মোল সংখ্যা কত? আমরা কিভাবে নির্ণয় করছিলাম? W ডিভাইডেড বাই এই যে মোলার ভর যেটা, সেটা দ্বারা ভাগ। তাহলে এটার সমান আমরা কি পাইছিলাম? তোমার মোল সংখ্যা n পাইছিলাম। তাহলে এখানে কত? 15 ডিভাইডেড বাই 23। এইখান থেকে ধরো একটা মান পাবা। তাহলে এটা কিসের মান পাবা? মূল সংখ্যার মান পাবা। এই মূল সংখ্যার মানটা এখানে বসাবা। ধরো 15 ডিভাইড বাই 23, এটা আমি ধরে নিলাম 0.8, কথার কথা, এটা এক্সাক্ট মান না। ধরো 0.8কে আমি এখানে বসাইলাম, ডিভাইডেড বাই হচ্ছে তোমার আয়তন। আয়তন লিটারে, ধরো 1 লিটার পানিতে আছে। তাহলে এটা হবে তোমার কি? মোল ডিভাইডেড বাই লিটার। তাহলে 0.8 মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে আমার কত? 0.8 মোল পরিমাণ আছে। তাহলে দ্রাব্যতার ক্ষেত্রে আমরা মোল পার লিটারকে দ্রাব্যতার একক হিসেবে ব্যবহার করব, অথবা গ্রাম পার লিটারকেও ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে মনে হইতে পারে যে উপরে ছিল দ্রব, নিচে ছিল দ্রাবক, তাহলে দ্রব আর দ্রাবক কাটাকাটি গিয়ে তো তোমাদের কি হয়ে যেতে পারে যে কোনো তো একক থাকার কথা না। কিন্তু আমরা যখন দ্রাব্যতা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা লিটারে, অর্থাৎ কোনো কত আয়তনে কত পরিমাণ দ্রব্য আছে সেই জিনিসটাকে ব্যবহার করি। এর কারণেই তোমার দ্রাব্যতার ক্ষেত্রে একক ব্যবহার করা হয় মোল পার লিটার, অথবা কি ব্যবহার করতে পারো তুমি? গ্রাম পার লিটার। তাহলে এই মোল পার লিটার থেকে যদি তুমি গ্রাম পার লিটারে প্রকাশ করতে চাও তাহলে কি করতে হবে? আণবিক ভর দ্বারা যা শুধু গুণ করে দিলে তুমি কিন্তু গ্রাম পার লিটার পেয়ে যাবা। আচ্ছা, তাহলে কি বললাম তোমাদের? যে মোল পার লিটারকে আমি যদি আণবিক ভর দ্বারা গুণ করে দিতে পারি তাহলে সেটাই আমাদের কি হবে? গ্রাম পার লিটারে প্রকাশ পাবে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হবে? এই 23-এর সাথে তুমি ক্লোরিনের 35.8কে যদি যোগ করো তাহলে আমরা সেটা কি পাবো? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা পাবো। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরকে আমি এই যে মোল পার লিটার আমি পাইলাম, এই মোল পার লিটারের সাথে এটা গুণ করে দিলে আমি কিসে পাবো? গ্রাম পার লিটারে পাবো। এটা খুবই সিম্পল একটা জিনিস ছিল। তার মানে বোঝাচ্ছে যে 1 লিটার আয়তনের দ্রাবকে আমার 58 এই যে এইখানে যে মানটা পাবো তোমার, ধরো এখানে কত পাবা? 58.5 গুণন 4.558। এই যে এখানে যে পরিমাণ গ্রামটা তুমি পাবা সেটা কততে দ্রবীভূত আছে? 1 লিটার পানিতে দ্রবীভূত আছে। এটাই হচ্ছে আমার এই কথাটা দ্বারা বোঝাইছে। তাহলে দ্রাব্যতা বোঝাচ্ছে 1 লিটার পানিতে আমার এত পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে। ওকে, তাহলে এই গেল আমাদের এইটার জিনিস কি বুঝাইলো। তার পরবর্তী স্লাইডে আমরা যাই। এইখানে একটা ছোট্ট ম্যাথ দেওয়া আছে তোমাদের। এই ম্যাথটা জাস্ট তোমাদের ধারণাটুকু ক্লিয়ার করার জন্য এবং একক সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য। এখন দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় বলে দিছে যে 750 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম, তাহলে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে কত? একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন কত? 750 মিলিলিটার। তাহলে তো আমাদের কাজই শেষ। এখন দ্রাব্যতা বের করতে বলছে দুইটা একক, একটা হচ্ছে গ্রাম এককে বের করবা, একটা মোল এককে বের করবা। তাহলে দ্রাব্যতা লিখি আমরা এখানে। তাহলে দ্রাব্যতা সমান আমরা এখানে কি লিখবো? দেখো,
এটা আমাদের কি আছে 200 গ্রাম আছে, তাহলে গ্রামকে আমরা প্রথমে মোলে নিয়ে যাই। আমরা মোল সমান কি জানি, মোলকে আমরা কি জানি, মূল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, মূল সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। এটা কি, এটা হচ্ছে কোনো একটা দ্রব্যের ভর, কোনো একটা দ্রব্যের ভর যেটাকে w দ্বারা প্রকাশ করা হয় ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর, এটাকে আণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করা হয় m দ্বারা, বা মোলার ভর। তাহলে এটা তোমার কত দেওয়া আছে 200 গ্রাম দেওয়া আছে, তাহলে 200 গ্রাম ডিভাইডেড বাই তুমি কি পাবা সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইড মানে আণবিক ভর কত হবে 58.5, তাহলে এখান থেকে তুমি কি পাবা মোল সংখ্যা পাবা, n এর মান পাবা। আচ্ছা, এই n এর মান আমরা এই যে দ্বিতীয় যে পোরশন আছে এখানে আমাদের কাজে লাগবে। এখন তুমি খেয়াল করে দেখো, আমাদের প্রথমে গ্রাম পার লিটারে বের করতে হবে, কারণ বলছে গ্রাম এককে দ্রাব্যতা বের করো। তাহলে গ্রাম এখানে জাস্ট কত আছে 200 বসাই দাও, 200 গ্রাম। আয়তন দেওয়া আছে, কোনো কথাই নাই, তাহলে 750কে আমি লিটারে নিয়ে যাবো, লিটারে নিয়ে গেলে কত পাবো 0.75 লিটার। এটা হচ্ছে তোমার কি, যেটা পাবো সেটা হচ্ছে গ্রাম পার লিটার এককে পাবো, যে মান পাবো সেটা হচ্ছে গ্রাম পার লিটার এককে। তাহলে গ্রাম পার লিটার একক থেকে আমি যদি মোল পার লিটারে প্রকাশ করতে চাই, তাহলে জাস্ট কি করতে হবে, এই যে ভ্যালুটা আমি পাবো না, এটাকে আণবিক ভর দ্বারা ভাগ করে দিলে আমি কিসে পাবো, মোল পার লিটারে পাবো। অথবা তুমি আলাদাভাবে মূল সংখ্যা বের করে নিতে পারো, এই মূল সংখ্যাকে লিটার দ্বারা ভাগ করে দিলেও আমরা মোল পার লিটার পাবো। দুই নিয়মেই করা যায়, গ্রাম পার লিটারকে আণবিক ভর দ্বারা ভাগ করে দিবা তাহলে মোল পার লিটারে যাবে, অথবা এখানে যে মোল সংখ্যাটা তুমি পাবা সেই মোল সংখ্যাকে তুমি যদি আয়তন দ্বারা ভাগ করে দাও সেই ক্ষেত্রে মোল পার লিটার পাবা। তাহলে দুই ক্ষেত্রেই দুইভাবে কিন্তু আমাদের এই ছোট্ট ম্যাথটুকু করা যায়। তাহলে এই আমাদের কনসেপ্ট। পরবর্তীতে কি আছে স্লাইডে দেখো। আচ্ছা, এইখানে আছে আয়নিক গুণফল এবং আছে দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। আজকে আমরা জাস্ট এই দুইটা টপিক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিব তোমাদের। নেক্সট ক্লাসে আমাদের আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল রিলেটেড যত কিছু আছে সেগুলো জানবো এবং ম্যাথমেটিক্স করব। তাহলে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল দেখো, আগে সংজ্ঞাটা পড়ো, হয়তো সংজ্ঞাটা পড়লে এভাবে বুঝবা না, আমি বাট বুঝাই দিচ্ছি তোমাদের। দেখো, লবণের আয়নিক গুণফল বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রা। এই যে বারবার কিন্তু একই কথা আসতেছে, নির্দিষ্ট তাপমাত্রা। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা আয়নিক গুণফল পড়ি, দ্রাব্যতা পড়ি আর দ্রাব্যতা গুণফল পড়ি, প্রত্যেকটার ক্ষেত্রে টেম্পারেচারটা আমাদের কি থাকবে, নির্দিষ্ট থাকবে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের কোনো ঘনমাত্রা, যে কোনো ঘনমাত্রার দ্রবণে উপস্থিত আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাতসহ গুণফলকে বোঝায়। এবার দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা দেখো, একই টাইপের সংজ্ঞাই তোমার কাছে লাগবে। দ্রাব্যতা গুণফল বলতে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নদ্বয়ের সর্বাধিক ঘনমাত্রার যথোপযুক্ত ঘাতসহ গুণফলকে বোঝায়। তাহলে দুইটার সংখ্যা কিন্তু সিমিলার, কিন্তু একটা নিখুঁত তোমার কি আছে, পার্থক্য আছে। সেই নিখুঁত পার্থক্যটা হচ্ছে এইটা আছে তোমার যে কোনো ঘনমাত্রার দ্রবণে, আর এটা দিয়ে দিচ্ছে তোমার কি সম্পৃক্ত ঘনমাত্রার দ্রবণে। তাহলে একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে আর একটা হচ্ছে যে কোনো ঘনমাত্রার দ্রবণে। তাহলে সম্পৃক্ত দ্রবণ বলতে কি বলছিলাম, যে তোমার যতটুকু নিট একটা দ্রবণকে পুরোপুরি মানে ফুলফিল করার জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু দ্রবই যদি আমি সেইখানে যোগ করি তখন সেটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। কিন্তু যে কোনো ঘনমাত্রার দ্রবণ যখন তুমি নিবা তার মানে সেটা সম্পৃক্ত দ্রবণে এখনো পৌঁছায় নাই, সেটা সম্পৃক্ত দ্রবণে এখনো কিন্তু পৌঁছায় নাই। কিন্তু সম্পৃক্ত দ্রবণ তখন তুমি বলবা তার মানে অলরেডি এটা কি যতটুকু পরিমাণ আমার প্রয়োজন ছিল ঠিক ততটুকু পরিমাণ অলরেডি আমার আছে। তাহলে আয়নিক গুণফলের ক্ষেত্রে মেইন পার্থক্য, আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের মূল পার্থক্য হলো একটা হচ্ছে যা প্রয়োজন তাই আছে, আরেকটা কিন্তু যা প্রয়োজন তা নাই। তার মানে এটা যে কোনো ঘনমাত্রার দ্রবণে হইতে পারে এবং সেটার যে গুণফল পাবো সেটা হচ্ছে আয়নিক গুণফল। আর সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে কি তোমার দ্রাব্যতা গুণফল। তাহলে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমেই দেখবা কি দ্রাব্যতা গুণফলের মানটা একটা ধ্রুব সংখ্যা হয়ে থাকে, কিন্তু আয়নিক গুণফলের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হতে পারে। কেন? ওই যে বলে দিচ্ছে তোমার যে কোনো ঘনমাত্রা, তার মানে ঘনমাত্রা চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আয়নিক গুণফলের মানও কিন্তু পরিবর্তন হবে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আছে তোমার, দেখো যে দ্রবের আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের মানের থেকে বেশি হলে দ্রবটি অতিপৃক্ত হয় এবং অধঃক্ষেপণ ঘটে। আচ্ছা, এটা আমরা ওই যে শুরুতে তিনটা জিনিস বললাম না, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, ওই তিনটা জিনিসকে আমরা কেআইবি এবং কেএসপি সম্পর্ক থেকে লিখতে পারি এবং বোঝাইতে পারি। দেখো এইখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার দেখো কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি যদি হয়, তাহলে কোনো যৌগের বা কোনো দ্রবণের আয়নিক গুণফলের মান যদি দ্রাব্যতা গুণফলের মানের থেকে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে পাত্রের তলানিতে অধঃক্ষেপ পড়বে। এই যে দেখো অধঃক্ষেপ পড়বে। তাহলে এই দুইটা যদি সমান হয় সিমিলার ভাবে, তাহলে কেআইপি ইজ ইকুয়াল টু যদি কেএসপি হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, সেটা হয়ে যাবে কিন্তু তোমার সম্পৃক্ত, এটা হবে সম্পৃক্ত।
তাহলে আর বাকি থাকলো কোনটা? সম্পৃক্ত। বাকি থাকলো KIP ইজ লেস দেন যদি KSP হয়, তাহলে দ্রাব্যতা গুণফলের মান আয়নিক গুণফলের মানের থেকে বেশি হলে এটা হবে তোমার অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত, অতিপৃক্ত আর হচ্ছে তোমার কি সম্পৃক্ত, এই তিনটা জিনিসকে আমরা এই KIP KSP দ্বারা প্রকাশ করতে পারি। ওই শুরুতে যেটা পড়ছিলাম, এটা ম্যাথমেটিক্স করার সময় দেখবা কাজে লাগতেছে। পরবর্তীটা খেয়াল করে দেখো, 3 নম্বর যে পয়েন্টটা আছে আমাদের, এই 3 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সম্পৃক্ত দ্রবণে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল সমান হয়, এটা দেখলাম আমরা। সম্পৃক্ত দ্রবণে KIP KSP এর মান হচ্ছে সমান। এখন আমরা এই সম্পৃক্ত দ্রবণ, এই যে সংজ্ঞাটা পড়ছিলাম আমরা, সংজ্ঞার মধ্যে আয়নিক গুণফল নির্ণয় এবং হচ্ছে দ্রাব্যতা গুণফল নির্ণয় সংজ্ঞা দেওয়া আছে, বাট আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি দেখি নাই। তাহলে এটা কিভাবে নির্ণয় করতে পারি আমরা? যে এইখানে তো বলে দিচ্ছে যে মোলার ঘনমাত্রা যথোপযুক্ত ঘাত সহ গুণফলকে বোঝায়। এগুলো কথা অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, এখন মাথার ভিতরে ঢুকাও। এই যে দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিলাম আমরা, এটা হচ্ছে তোমার কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে সবসময় খেয়াল রাখবা, তুমি আয়নিক গুণফল নির্ণয় করো আর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো, উভয়ের ক্ষেত্রে আমাদের যে একটা যৌগ দেওয়া থাকবে, সেই যৌগটাকে সুন্দর করে আগে বিয়োজন করার লাগবে, মানে হচ্ছে তোমার সমতা সহ যৌগটাকে লিখতে হবে। তাহলে এইটাকে আগে ভাঙো, এটাকে ভাঙলে কি পাবা? Al3+ পাবা আর হচ্ছে 3OH পাবা, তাই না? আচ্ছা, Al3+ আর হচ্ছে 3OH পাবা। এখন আমরা যদি KSP অথবা KIP নির্ণয় করতে যাই, ধরো KSP নির্ণয় করতেছি আমরা, কি বলছে? সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন দ্বয়ের, দুইটা আয়ন পাইছি আমরা এখানে, এ একটা আয়ন দ্বয়ের সর্বাধিক মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ গুণফলকে বোঝায়। তার মানে যে আয়ন দুইটা পাইছি সেই দুইটার গুণফল হবে, কিভাবে গুণফল হবে? তাদের সর্বাধিক ঘাত সহ গুণফল। এখন এর আগে একটা কথা বলে নিই, মনে করো আমরা যখন দ্রাব্যতা নির্ণয় করতে যাই বা দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে যাই, তখন একটা জিনিস খেয়াল রাখি যে যৌগটা সাধারণত স্বল্প দ্রবণীয় হয়ে থাকে। এই স্বল্প দ্রবণীয় লবণের সম্পূর্ণ বিভাজন যখন হবে, তখন যে পরিমাণ মানে বিভাজন হওয়ার পরে আমরা যে আয়নগুলো পাবো সেগুলোর ঘনমাত্রা সেম হবে। কথাটা কি বোঝাচ্ছে? এই যে অ্যালুমিনিয়াম, এটার ঘনমাত্রা যদি আমি S ধরি, এটারও ঘনমাত্রা কি হবে? S। তাহলে এটা আছে 1 মোল, এর জন্য 1S, এটা আছে 3 মোল, এটা হবে তাহলে তোমার কি 3S হবে। হ্যাঁ, তাহলে এবার আমরা যদি KS নির্ণয় করি, বলছে আয়ন দ্বয়ের মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ গুণফল। তাহলে আয়নগুলোকে গুণ করি, আয়ন কি পাইছি? Al3+ পাইছি, আরেকটা কি পাইছি? এই যে গুণ করলাম, OH- পাইলাম। এবার ঘাতগুলা কোথা থেকে পাবো? ঘাতগুলা পাবো এই যে এখানে, যখন তুমি বিক্রিয়া লিখবা, এই যে এখানে খেয়াল করে দেখ, এখানে মনে মনে 1 আছে, এখানে কত আছে? 3 আছে। তাহলে এই সহগগুলো আমার কি হয়ে যাবে? ঘাত হয়ে যাবে। তাহলে এর পাওয়ার হচ্ছে কত? 1। আর এই যে হাইড্রোক্সিল মূলকের পাওয়ার হবে তাহলে কত? 3। এবার খেয়াল করো তো, অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কত ধরছিলাম? S, তাহলে এটাকে S লিখলাম। আর হাইড্রোক্সিল কত বিয়োজিত হয়েছে? 3S পরিমাণ বিয়োজিত হয়েছে এই যৌগ থেকে, তাহলে এটাকে আমি 3S লিখলাম। তাহলে 3S এর উপরে পাওয়ার যদি 3 দিয়ে দাও, তাহলে কত আসে দেখো, 3 এর উপরে পাওয়ার 3 পাওয়ার দিলে 27, S⁴। তাহলে এটা হবে কত? 27 S⁴। এই হচ্ছে তোমার কি দ্রাব্যতা গুণফল বের করার সিস্টেম। আশা করি সবাই বুঝছো। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো নেক্সট স্লাইডে ছোট্ট একটা ম্যাথ, এই ম্যাথটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখো কি বলছে, যে সিলভার ক্রোমেটের সম্পৃক্ত দ্রবণে ক্রোমেটের তোমার ঘনমাত্রা দেওয়া আছে, এবার KSP-র মান নির্ণয় করতে বলছে। খুবই সিম্পল একটা ম্যাথ। হ্যাঁ, সম্পৃক্ত দ্রবণের এই ম্যাথগুলো সলভ করতে হলে আমাদেরকে আগে যৌগটাকে ভাঙতে শিখতে হবে। তাহলে যথোপযুক্ত ঘাত সহ যদি ভাঙতে না পারি, তাহলে কিন্তু আমাদের KSP-র মান নির্ণয় করা কঠিন হয়ে যাবে। তাহলে Ag2CrO4। আচ্ছা, এটাকে খেয়াল করো, ক্রোমেটের 2টা ইলেকট্রন গ্রহণ করা, মানে 2- হয় ক্রোমেট। তাহলে এটা খেয়াল করো, সিলভার থাকলো, তাহলে এটা ক্রোমেট -2। তাহলে সিলভার তো ত্যাগ করে কয়টা? একটা। তাহলে একটা সিলভার একটা ত্যাগ করলে 2টাকে পূরণ করতে হলে আর কি করতে হবে? এর অবশ্যই 2টা সিলভারকে 2টা ইলেকট্রনকে ত্যাগ করতে হবে। তার মানে এটা যদি আমি বিয়োজন ঘটাই, তাহলে আমাদের যেটা পাবো সেটা হবে কি 2Ag+ CrO4-2। আচ্ছা, তাহলে এটাকে S আকারে যদি প্রকাশ করি, তাহলে এটা হবে তোমার S, এটাও S, এটা আছে
2 মোল পরিমাণ, তাহলে এটা হবে তোমার 2s। এখন দুইটাই যেহেতু কি বলছিলাম কতক্ষণ আগে, যে স্বল্প দ্রবণীয় কোনো লবণ যখন বিয়োজিত হয় তখন দুইটার ঘনমাত্রাই সেম হয়। তাহলে একটার ঘনমাত্রা আমার জানা আছে এস এর মান, তাহলে এস এর মান জানা থাকলে আমি 2s এর মান বের করতে পারবো না। তাহলে 2 ইন্টু 6.5 ইন্টু 10⁻⁻5, ঠিক আছে। তাহলে এটা করলে কত আসবে 1.3 ইন্টু 10⁻⁻4 মোলার। আর এখানে এস এর মান তোমার জানা আছে। এবার জাস্ট কেএসপি সূত্রের মধ্যে বসাই দাও। এই যে কেএসপি, এই কেএসপির মধ্যে কি বসাবা, আগে আমাদের যে আয়নগুলো পাইলাম এগুলার মোলার ঘনমাত্রা লিখি। তাহলে এখানে ক্রোমেট CrO4 -2, এখন বসাইতে হবে ঘাত। এর আগে সহগ কত ছিল 2, তার মানে এটা পাওয়ার হয়ে যাবে 2, আর এর আগে কত ছিল 1, তাহলে এটা 1। এখন শুধু মানগুলো বসাই দাও। দেখো সিলভারের মান কত বেরোবে 1.3 ইন্টু 10⁻⁻4, এর উপর স্কোয়ার করে দিবা। আর ক্রোমেটের তো জানাই আছে 6.5 ইন্টু 10⁻⁻5। শেষ, অঙ্ক শেষ। যা পাবো সেটাই হচ্ছে আমাদের কেএসপি এর মান। ওকে, আশা করি বুঝছো সবাই। এবার পরবর্তী স্লাইডে দেখি কি আছে। পরবর্তী স্লাইডে আমাদের দ্রাব্যতার লেখ এবং লেখচিত্র থেকে বিভিন্ন লবণের দ্রাব্যতার প্রকৃতি সম্পর্কে ধারণা। এই জিনিসটা আমরা একটা গ্রাফের মাধ্যমেই দেখব। দেখি লেখচিত্র থেকে কি বোঝা যায়। আমরা যখন দ্রবের প্রকৃতি এবং দ্রাবকের প্রকৃতি পড়ছিলাম তখন কি বললাম, যে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বা কিছু কিছু দ্রব্য আছে যে একই দ্রাবকে তুমি যদি দ্রবীভূত করো তাদের কি হবে বলতো, দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে আমাদের দ্রাব্যতার মান কিন্তু ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে না। আচ্ছা, তাহলে দ্রাব্যতার লেখচিত্র যখন আমরা ধরবো, ধরো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকই আমরা নিলাম, কমন দ্রাবক যেটা হচ্ছে তোমার কি পানি নিলাম। এবার এই দ্রাবকের মধ্যে তুমি নানা ধরনের যৌগকে কি করবা, মিশ্রণ করবা বা একটা দ্রবণ তৈরি করার চেষ্টা করবা। তাহলে ধরো পটাশিয়াম ক্লোরাইড মিশাইলা, সোডিয়াম ক্লোরাইড মিশাইলা, অথবা পটাশিয়াম নাইট্রেট মিশাইলা, অথবা সোডিয়াম নাইট্রেট মিশাইলা। এগুলো কিন্তু প্রত্যেকটাই মনে করো পানির সাথে কি হয়েছে, দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করছে। তাহলে এদের ক্ষেত্রে যে গ্রাফটা তুমি পাবা, দেখো আমরা যদি এইদিকে তাপমাত্রা বিবেচনা করি, এটা হচ্ছে তোমার তাপমাত্রা, এইদিকে হচ্ছে তোমার কি দ্রাব্যতা। তাহলে এটাকে একটু সংখ্যার রেখার মতো করে দেখাই। তাহলে ধরো এদিকে 20, 40, 60, 80, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আচ্ছা, এদিকেও ধরো 20, 40, 60, 80, 100। এবার এই যে তোমার যৌগগুলা লিখছি না, এগুলো প্রত্যেকটাই কি করে জানো, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এগুলো দ্রাব্যতার পরিমাণ কি হয়, বৃদ্ধি পায়। ধরে নাও মানে গ্রাফগুলো এরকম আসে সাধারণত। আচ্ছা, গ্রাফগুলো কীরকম আসে, ধরো পটাশিয়াম ক্লোরাইডের কথা যদি চিন্তা করি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাইল। পটাশিয়াম নাইট্রেট তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। সোডিয়াম ক্লোরাইড তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ লেখচিত্র দ্বারা এটাই বোঝানোর চেষ্টা করতেছে তোমাকে যে ওই যে আমরা তাপমাত্রার প্রভাব পড়ছিলাম না, যে দ্রাব্যতার উপর নিয়ামক হিসেবে তাপমাত্রার প্রভাব, তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করবা তখন নির্দিষ্ট পরিমাণ যৌগগুলার কি হবে, তোমার তাপমাত্রা মানে দ্রাব্যতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তবে কিছু কিছু যৌগ দেখবা যে তাপমাত্রা বৃদ্ধি করার পরেও তোমার কিন্তু দ্রাব্যতার পরিমাণ হ্রাস পাইতেছে। যেমন একটা যৌগ এরকম হইতে পারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যৌগগুলোর বেলায় তোমার তাপমাত্রা বৃদ্ধি করার পরেও দ্রাব্যতার পরিমাণগুলো তেমন একটা বাড়ে না। তাহলে ম্যাক্সিমাম যৌগের ক্ষেত্রে কি বললাম, যে তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করবা যৌগগুলার দ্রাব্যতা কিন্তু বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার একটা ব্যতিক্রম ধর্মী আমাদের কি আছে, যৌগ আছে, যেটার নাম হচ্ছে তোমার সোডিয়াম Na2SO4 আর হচ্ছে দশনীয় পানি। এটা একটা ক্যালাস দ্রবণ। আচ্ছা, এটার অন্য নাম হচ্ছে গ্লোবাল লবণ, এটা তোমরা জানো, এটার নাম হচ্ছে গ্লোবাল লবণ। এখন এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটে। কি ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটে একটু দেখি, এগুলো মিশিয়ে দিলাম। আচ্ছা, সোডিয়াম সালফেট 10 অণু পানি, এর ক্ষেত্রে যে ব্যতিক্রম ধর্মী ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এর দ্রাব্যতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে।
কি বললাম, একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এর দ্রাব্যতা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে, কিন্তু একটা সার্টেন তাপমাত্রায় পৌঁছানোর পর তার তাপমাত্রার মানে দ্রাব্যতার বাড়ে না, আস্তে আস্তে দ্রাব্যতা ফল করে। সেই তাপমাত্রাটা কত, 32.4। অর্থাৎ এই 32.4 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এর দ্রাব্যতা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে। এটাকে অন্যভাবে বলতে পারো, একটা টার্ম দিয়ে বোঝা যাইতে পারে, সেটা হচ্ছে পরাবৃত্ত তাপমাত্রা। অর্থাৎ যে তাপমাত্রা পর্যন্ত কোনো একটা বস্তুর দ্রাব্যতা আস্তে আস্তে বৃদ্ধি পায়, কিন্তু ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর বস্তুটার দ্রাব্যতার বাড়ে না, বরং কমে, তখন তাকে ওই তাপমাত্রাটাকে আমরা কি বলবো, পরাবৃত্ত তাপমাত্রা। তাহলে এই সোডিয়াম সালফেট 10 অণু পানি, এটার পরাবৃত্ত তাপমাত্রা হচ্ছে তোমার কত, 32.4 ডিগ্রি তাপমাত্রা। তাহলে এখানে ঘটনাটা কি ঘটে, ধরো এটা তাপমাত্রার গ্রাফ, তাহলে এখানে ধরো 32.4 এর একটা পয়েন্ট পাবা তুমি। ধরো এখান থেকে আস্তে আস্তে এই যে এই পর্যন্ত আসলো, আসার পর এটা দ্রাব্যতা কিন্তু ফল করবে। তাহলে সোডিয়াম সালফেট 10 অণু পানির গ্রাফটা অনেকটা এই যে তোমার এরকম হবে। এই যে বিন্দুতে পৌঁছানোর পর এটা হচ্ছে তোমার 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই তাপমাত্রায় পৌঁছানোর পর এটা গ্রাফটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাবে। বোঝা গেল? তাহলে ম্যাক্সিমাম যৌগের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমাদের কি হয়, লবণের দ্রাব্যতা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে। কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী তোমারই আছে, সোডিয়াম সালফেট 10 অণু পানি, যেটাকে আমরা বলি গ্লোবাল লবণ। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে তাপমাত্রা বাড়ার পর, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা বাড়ার পর কেন ফল করলো। এখন খেয়াল করো, অতিরিক্ত তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করবা, তখন এই যে তার সাথে যে তোমার কানেক্টেড পানিটা আছে 10 অণু পানি, এটাকে আমরা কি বলি, ক্যালাস পানি। এই ক্যালাস পানিটা আস্তে আস্তে এই যৌগ থেকে বিচ্ছিন্ন হইতে থাকে, যার কারণে তুমি যখন তাপমাত্রা বাড়াবা, তখন পানির মনে করো পানির পরিমাণ যদি কমে যায় বা বিচ্ছিন্ন হইতে থাকে, তখন কি হবে, এটার দ্রবণীয়তার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাইলে এই ক্যালাস পানি যেহেতু কমে যায় বা এটা আস্তে আস্তে ভেঙে যায়, তখন আস্তে আস্তে এই দ্রাব্যতার মানটা কিন্তু ফল করে, বা গ্রাফটা দেখো নিচের দিকে চলে আসছে। এই হলো কাহিনী। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো সবাই যে দ্রাব্যতার লেখা থেকে মোটামুটি কি বোঝায়। পরবর্তী একটা স্লাইড দেখো, এটা আমাদের আজকের শেষ টপিক, সেটা হচ্ছে হেনরির সূত্র। আমরা ওই যে চাপের প্রভাব পড়ছিলাম না, ওই চাপের প্রভাব আর কি, চাপের প্রভাব সম্পর্কেই আইডিয়া দেখো, গ্যাসীয় দ্রবণের দ্রাব্যতা এবং চাপের প্রভাব। বিজ্ঞানী হেনরি যে কথাটা বলছেন, যে তুমি যখন ওই যে একটা বোতল দিয়ে বলছিলাম না, যে এটা ধরো তোমার কি বলা যায়, 7 আপের ধরো একটা বোতল, তাহলে এখানে কি আছে তোমার তরল, আর এখানে গ্যাস, এই দুইটার কিন্তু কি আছে, গ্যাস তরলের মিশ্রণ। যদিও তারা বিক্রিয়া করে না, কিন্তু তাদের মিশ্রণেই কিন্তু এই ভিতরে তোমার তরল পদার্থটা অবস্থিত। তুমি যখন এই মুখটা খুলে দিবা, তখন কি হয়, বুদবুদ আকারে এটা বেড়ে যায়। আচ্ছা, বিজ্ঞানী হেনরি যে কথাটা বলছে যে গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা, অর্থাৎ গ্যাসীয় দ্রব্য কতটুকু পরিমাণ দ্রবীভূত হবে, সেটা নির্ভর করে আরোপিত চাপের উপর। অর্থাৎ তুমি যত পরিমাণ প্রেসার ক্রিয়েট করবা, যত পরিমাণ চাপ দিবা, এর দ্রাব্যতার পরিমাণটাও কিন্তু কি হবে, বেশি হবে। এই যে সম্পর্কটা দেখো, S is proportional to Kp, অর্থাৎ চাপের পরিমাণ যত বাড়াবা, গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা তত বৃদ্ধি পাবে। তাহলে এটাকে আমরা একটু যদি সিম্পলিফাই করে লিখি, তাহলে S is equal to, আমরা এই সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার জন্য একটা ধ্রুবক আনলাম Kp, অর্থাৎ এটাকে Ksp দ্বারা প্রকাশ করো, তাহলে হেনরির ধ্রুবক দ্বারা বোঝা যাচ্ছে। তাহলে আমাদের মূল সূত্র কি দাঁড়াবে, S is equal to Ksp। তাহলে মূল জিনিস কি দাঁড়াইলো, যতই তুমি দ্রাব্যতা বাড়াইতে, যদি গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা বৃদ্ধি করতে চাও, তার উপর চাপের পরিমাণ বাড়াবা। তাহলে যেহেতু সমানুপাতিক সম্পর্ক, বিপরীতভাবে বলা যায় যে চাপের পরিমাণ কমলে আমার দ্রাব্যতার পরিমাণও কিন্তু কমবে। এখন সাম্য অবস্থায় আমরা সাধারণত এই যে এখানে XBP, এই টার্মগুলো নতুন মনে হইতে পারে, পৃথ প্রেসার, কিন্তু এই XB হচ্ছে তোমার মোল ভগ্নাংশ। এটা কি বোঝাচ্ছে, মূল ভগ্নাংশ হচ্ছে, ধরো তুমি একটা নির্দিষ্ট পরিমাণ কোনো একটা পদার্থ বা যৌগ নিছো, তার সম্পূর্ণ পরিমাণ ধরো দ্রবীভূত হয়নি, একটা নির্দিষ্ট অংশ দ্রবীভূত হয়েছে, যেটার পরিমাণ হচ্ছে তোমার X পরিমাণ। তাহলে যে পদার্থটা তুমি নিছো বা যে যৌগটা তুমি নিছিলে, তার যতটুকু অংশ, এই যে মূল ভগ্নাংশ বলে এটাকে XB, এটাকে বলে কি মূল ভগ্নাংশ। যতটুকু অংশ তোমার দ্রবীভূত হয়েছে, সেটাকে প্রকাশ করলাম XB দ্বারা। এখন এটা কতটুকু দ্রবীভূত হবে, সেটা নির্ভর করে P এর উপর, মানে তুমি যত প্রেসার ক্রিয়েট করবা, দ্রবীভূত হওয়ার পরিমাণও কি তার সাথে বাড়বে। এর জন্য XB is proportional to P। আচ্ছা, বা উল্টাভাবে যদি বলি, P is proportional to XB, মানে তুমি মূল ভগ্নাংশের পরিমাণ যত বাড়াবা, চাপের পরিমাণও তত কি হবে, বাড়বে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সুতরাং P is equal to KB XB। এই যে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য না একটা ধ্রুবক আছে, যেটা হলো হেনরির সমানুপাতিক ধ্রুবক। এটা হেনরির মেয়ে তো আমরা দেখবো নেক্সট দিন। তাহলে আমরা এইখান থেকে যে জিনিসটা পাইলাম, সেটা হচ্ছে
যে মূল কথা তোমার প্রথম লাইনে দেওয়া আছে, গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা গ্যাসের উপর আরোপিত চাপের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই হলো আজকে আমাদের ক্লাস। এই পর্যন্তই আমরা আজকে পড়লাম। এরপরে নেক্সট দিন যখন আমরা ক্লাস নিব তখন দ্রাব্যতা গুণফলের ম্যাথ, অদক্ষেপের ম্যাথ, তারপরে তোমার যে হেনরির সূত্র বললাম, হেনরির সূত্র দিয়ে কিছু ম্যাথ দেখবো আমরা ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।